নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। গোটা বাংলা এখন ট্যাপ কাণ্ড নিয়ে কার্যত ব্যস্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গে গেছেন, সেই খবরও আপনারা দেখছেন। আপনারা একই সঙ্গে দেখছেন যে গ্রুপ ডির আন্দোলনের মঞ্চে শুভেন্দু অধিকারী লম্বা চওড়া ভাষণ দিচ্ছেন। আপনারা একই সঙ্গে এটাও দেখছেন বাংলার খবরের দুনিয়ায় চোখ পাতলেই দেখা যাচ্ছে যে রাজ্যের সাম্প্রতিক বিভিন্ন দুর্নীতির ইস্যু সামনে আসছে। পাল্টা অভিযোগ আগামীকাল ৬ কেন্দ্রে উপনির্বাচনের খবর নিয়েও বাংলার মানুষ ব্যস্ত। কিন্তু এসবের মধ্যে আপনি হয়তো জানতেই পারছেন না যে গত দুদিনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রাজ্য জুড়ে তল্লাশি। কিন্তু কেন? এই তল্লাশির কারণ কি? প্রথম তল্লাশিটি হয় গতকাল এনআইএর তরফ থেকে। একেবারে প্রেস বিবৃতি দিয়ে গতকালই জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত ধরে আল কায়দারা এই বাংলায় সক্রিয় হয়ে উঠেছে। এমন কয়েকজন যারা এই বাংলায় তাদের মডিউল চালাচ্ছেন বলে এমন অভিযোগ করা হচ্ছে এনআইএর তরফ থেকে, এবং সেই কারণে তল্লাশি চালায় এনআইএ। তবে শুধুমাত্র বাংলা নয়, এর পাশাপাশি আরও বেশ কয়েকটি রাজ্যে, যেমন জম্মু কাশ্মীর, কর্ণাটক, বিহার, বাংলা, ত্রিপুরা, অসম সহ বিভিন্ন রাজ্যে, বাংলারও প্রায় ১০-১২টি জায়গায় সেই তল্লাশি হয়, যার মধ্যে কলকাতাও ছিল। এই একই সঙ্গে যখন এই খবর আমরা আপনাদেরকে তুলে ধরছি, ঠিক সেই সময় আজকে কলকাতা এবং অনেকগুলি জায়গায়, রাজ্যের প্রায় ১২ থেকে ১৩টি জায়গায় ইডি তল্লাশি হয়। এক্ষেত্রেও অভিযোগ যে ফেক পাসপোর্ট, ফেক আধার কার্ড, অস্ত্র, এই সব কিছুর চোরাচালান হচ্ছিল এবং এদের মূল উদ্দেশ্য ছিল হাওয়ালার মাধ্যমে টাকা পাচার। আর এই দুটি ঘটনারই যোগ রয়েছে বাংলাদেশের সঙ্গে। কিন্তু বাংলাদেশের থেকে অনুপ্রবেশ, বাংলাদেশ থেকে অস্ত্র আসা, এগুলো কোনোটাই নতুন কোনো ঘটনা নয়। কিন্তু সাম্প্রতিককালে আপনারা জানেন যে হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করতে চেয়ে, ফেরত দিতে চেয়ে বাংলাদেশ যেভাবে হুমকি দিচ্ছে ইউনূস সরকার, বাংলাদেশের অন্যতম প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের, তিনি যেভাবে গত ২-৩ দিন আগে হাসিনার নাম না করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম না করে যেভাবে তিনি বার্তা দিয়েছেন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা দ্রুত হাসিনাকে বাংলাদেশে ফেরত পেতে চাইছেন, তাকে শাস্তি দিতে চাইছেন। কিন্তু ভারতের অবস্থান, ভারতের সঙ্গে হাসিনা এবং তার পরিবার, বাংলাদেশের যে সম্পর্ক, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সঙ্গে যে সম্পর্ক, তার প্রেক্ষিতে ভারতের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, ভারতের কূটনীতি, বিদেশ নীতি অনুযায়ী হাসিনাকে ভারত কি ফেরত দিতে পারবে? হয়তো এক কথায় অনেকেই বলবেন না, কিন্তু এমনও অনেকে মনে করছেন, অনেক ভারতীয়, অনেক কূটনীতিবিদ, অনেক প্রাক্তন আমলা, যে হাসিনাকে ফেরত পাঠানোর প্রয়োজনীয়তা রয়েছে। কারণ এর ব্রডার অ্যাসপেক্ট রয়েছে, ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের নিরাপত্তা থেকে শুরু করে অনেক প্রেক্ষাপট এর সঙ্গে জড়িত রয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ যেভাবে ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হচ্ছে বাংলাদেশিদের মধ্যে, সেই কারণেই কি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, বাংলাদেশ থেকে জঙ্গিদের অনুপ্রবেশের ঘটনা, ফেক পাসপোর্ট, সমস্ত কিছুর সক্রিয়তা বাড়ছে? এই রকম একটা সন্দেহ কিন্তু করছেন ভারতীয় গোয়েন্দারা, বিশেষ করে এনআইএ। আমরা এই নিয়ে আলোচনা করব। আপনাদের আগে শুরুতেই দেখাবো প্রতিবেদন। বাংলাদেশ থেকে হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় পেতেই পরম বন্ধু বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে। মুখে তেমন ইঙ্গিত না দিলেও কূটনৈতিক মহলের মতে বাংলাদেশের কুনজরে মোদির কূটনীতি। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেও পালাবদল। ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেন পন্থী ইউনূস এখন চাপে, কারণ মার্কিন মসনদে এখন মোদি ঘনিষ্ঠ রিপাবলিকান ট্রাম্প, যিনি ক্ষমতায় আসার আগে থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে সরব, যা আখেরে পালে হাওয়া দিয়েছে মোদিকে। এই পরিস্থিতিতে পাল্টাতে পারে বাংলাদেশের বিদেশ নীতি থেকে কূটনীতি। মার্কিন প্রীতি থেকে ইউনূসের চীন ঘনিষ্ঠতা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশ চাইবে হাসিনাকে সামনে রেখে ভারতকে সমস্যায় ফেলতে। দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে চীনকে গুরুত্ব। ভারতীয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশে মদদ দিতে পারে। বাংলাদেশ থেকে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানো, এমন হতে পারে বাংলাদেশের গেম প্ল্যান। এটা নিছক কল্পনা নয়, তা স্পষ্ট জানাচ্ছেন ভারতীয় গোয়েন্দারা।
জঙ্গি সংগঠন আল কায়দার হয়ে কাজ করা 4 বাংলাদেশি ও তাদের সহযোগীরা ঢুকে পড়েছে ভারতে। এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান চালালো এনআইএ। দেশের একাধিক রাজ্য জম্মু কাশ্মীর, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং অসমের নানা জায়গায় অভিযান চালায় এনআইএ। বাংলায় উত্তরবঙ্গ ছাড়াও তল্লাশি চলে কলকাতার বেনিয়াপুকুরে। 2023 সালের মার্চে আল কায়দা জঙ্গি সন্দেহে আমদাবাদ এসটিএফ এর হাতে 4 বাংলাদেশি সহ 5 জন গ্রেপ্তার হয়। ধৃতদের জেরা করে জানা যায় কয়েকটি রাজ্যে সন্ত্রাসমূলক কাজকর্মে নানাভাবে ইন্ধন যোগাচ্ছে বাংলাদেশিরা। সেই মডিউলের সঙ্গী হিসেবে কাজ করছে ভারতেরও কয়েকজন ব্যক্তি। গত 5 থেকে 6 নভেম্বর বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর থেকে 3 জনকে ধরা হয়েছে বলে খবর। এনআইএ সূত্রে খবর, এই অভিযানে নেমে ত্রিপুরা, মেঘালয় থেকে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকার কিছু এলাকার নাম তারা পেয়েছে। এদের অনেকের বিরুদ্ধে আল কায়দার সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে। তাদের মোবাইলের সিম কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সহ বিভিন্ন নথি ব্যবহার করে অনুপ্রবেশ হয়েছে বলে মনে করা হচ্ছে। আবার কেউ কেউ টাকার বিনিময়ে বাংলাদেশের মানব পাচারের এজেন্টদের সাহায্য করছে বলেও মনে করা হচ্ছে। এর মধ্যে চাঞ্চল্যকর তথ্য আরেক কেন্দ্রীয় সংস্থার হাতে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হচ্ছে হিন্দু পরিচয়ের ভুয়ো আধার কার্ড। এমনই চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে। সেপ্টেম্বর মাসে এমনই বিস্ফোরক এফআইআর দায়ের হয়েছিল রাঁচির বারিয়াতু থানায়। বাংলাদেশি এবং রোহিঙ্গা মেয়েদের পাচার করা হচ্ছে ঝাড়খণ্ডে। বেশ কয়েকটি সিন্ডিকেট মোটা টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারীদের হাতে বৈধ পরিচয়পত্র তুলে দেওয়ার কাজ করছে বলে দাবি করা হয় ওই এফআইআরে। তার ভিত্তিতে মঙ্গলবার বাংলা ও ঝাড়খণ্ডের 17টি জায়গায় তল্লাশি চালায় ইডি। উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম, বনগাঁ, ব্যারাকপুর সহ রাজ্যের 12টি জায়গায় তল্লাশি চালায় ইডি। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সঙ্গে মোটা অঙ্কের টাকা হাওয়ালার মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে সাদা করার চেষ্টা হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। উদ্ধার ভুয়ো পাসপোর্ট, আধার কার্ড ও অস্ত্র। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমরা পরিচয় পর্বে আসবো। আমাদের সঙ্গে যারা আলোচনায় রয়েছেন, আমি প্রথমেই পরিচয় করব। আমাদের অনুষ্ঠানে রয়েছেন আর.কে. শ্রীবাস্তব, ডিফেন্স কমেন্টেটর। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন শুভাশিস ব্যানার্জি, কূটনৈতিক বিশেষজ্ঞ উপদেষ্টা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন অভিষেক ব্যানার্জি, কংগ্রেস মুখপাত্র, এবং রয়েছেন জ্যোতি চট্টোপাধ্যায়, বিজেপি মুখপাত্র। আমি আজকের এই অনুষ্ঠান আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি মেনলি এবং তার সঙ্গে পড়শি দেশ বাংলাদেশের সঙ্গে ভারতের এই মুহূর্তে যে অবস্থান, তাতে দাঁড়িয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা এবং বাংলাদেশের থেকে ভারতবর্ষে যে কার্যকলাপ বা তাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা ভারতের পক্ষে এই মুহূর্তে কতটা চিন্তার, এগুলো নিয়ে মূলত আমাদের আজকে আলোচনার বিষয়। আমি প্রথমেই আজকে আর.কে. শ্রীবাস্তবের কাছে যেতে চাইবো। স্যার, আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, হাসিনা ভারতবর্ষে রয়েছেন আমরা জানি, এবং গত 16ই অক্টোবর বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি একটি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একদম স্পষ্টভাবে জানিয়ে দেন যে হাসিনা ভারতেই রয়েছেন এবং তিনি আপাতত থাকছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ চাইছে হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে নিতে। তার জন্য প্রয়োজনে তারা ইন্টারপোলে যাবেন, ভারতের কাছে আবেদন করবেন, ইত্যাদি ইত্যাদি। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। এটা কি কোথাও ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য থ্রেট হয়ে যাচ্ছে পরোক্ষে? নো, এটা কোনোদিন নয়। দেখুন, আমরা দুজন তো নেবারিং কান্ট্রি আছি। ডক্টর ইউনূস তো ফোন তুলে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারতেন। আজকে না কোনো জায়গায় একটা গুজব ছড়িয়েছে কি ডক্টর ইউনূস হাসিনার সঙ্গে কথা বলতে চান, রাইট? তো এইটা তো সবকিছু একটা পারসেপশন, খোলামেলা আছে। অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন, এই সপ্তাহে দুটো জিনিস হলো। দুটো, এটা আমরা বলি একটা রসায়ন শাস্ত্র, কেমিস্ট্রিতে একটা বলা হয় ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট মানে একটা জিনিস যেটা আপনার টেম্পারেচারটা কম এনার্জি খরচা করে আপনার একটা অ্যাটমকে ভেঙে দেয়, রাইট? আর আমরা ওটা পলিটিক্যাল সায়েন্সে আমরা বলি ন্যারেটিভ বিল্ড আপ বা ট্রিগার। এটা অনেকগুলো অ্যাক্টিভিটিজ, এই শেখ হাসিনা যাবেন, আসবেন, ইন্টারপোলে যাচ্ছি বা ওরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাচ্ছে, এটা 8 তারিখে পর হয়েছে জানেন। এই 8 তারিখ কেন ইম্পর্টেন্ট ছিল? আজকে 11 তারিখ, আপনি 8 তারিখ ইম্পর্টেন্ট ছিল বিকজ ইন্টারিম সরকার 3 মাস পুরো করেছে, 3 মান্থস পুরো করেছে। ওদের অডিট পারফরমেন্স অডিট হচ্ছিল কি ওরা কি অ্যাচিভ করেছে, রাইট? হোয়াট ইজ দেয়ার অ্যাচিভমেন্টস in terms of the economic, in terms of international relation, in terms of social welfare, এইসব জিনিস। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বই লিখেছেন, তার মধ্যে উনি বলেছেন 3টে শূন্য, উনি 4র্থ শূন্য যোগ করে নিয়েছেন নিজের এতে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ট্রিগার ফর দিস? ট্রিগার হয়েছে জানেন দুটো জিনিস। ওয়ান,
এই যে ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকায় যে ইলেকশনটা ইনি প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছেন উনি, ওইটা একটা ট্রিগার হয়েছে। আর দ্বিতীয় যে ট্রিগার হয়েছে আপনি জানেন যে এই যে 8 তারিখের পর একটা রিজুভিনেটেড একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটি ওখানে বেড়ে গেছে। আপনি দেখবেন 8 তারিখে বিএনপি একটা র্যালি হলো, রাইট? তারপরে আওয়ামী লীগ রোববারের জন্য একটা কল দিয়ে দিল, রাইট? ওর মধ্যে বেশি রেসপন্স পাইনি। তো ধাপে ধাপে দেখছেন এখন এই 3 মাসের পর মানুষ বুঝতে পেরেছে যে ইন্টারিম সরকার গভর্নমেন্ট যেটা ওটা ফেলিয়ার, ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেলিয়ার। হ্যাঁ, রাইট? উনি এখন দেখবেন 3 জন লোককে উনি নিজের ইন্টারিম গভর্নমেন্টে একটা যোগদান দিয়েছেন। তো ওখান থেকে লোককে জিজ্ঞেস করেছেন, আপনি জানেন পার্লামেন্টের সংখ্যা কত? আপনি জেনে আসছো 300 লোক। তা আপনি 300 লোকের জন্য ইলেকশন করালেন না কেন? বিএনপিও চাইছে কি ইলেকশন করাও, জাতীয় পার্টি চাইছে ইলেকশন করাও, রাইট? জামাতও একদিন চাইছিল ইলেকশন করাও। তাহলে আপনি শুধু একটা সার্চ পার্টি আপনি ছেড়ে দিলেন। আর বারবার আপনার কি হলো জানেন? এই যে সার্জেস আলমে যেটা আপনি যেটা নতুন ওনাকে একটা দিয়েছেন, অ্যাডভাইজার বানিয়েছেন, ওনার একটা প্রথম কাজ কি হলো, উনি প্রেসিডেন্ট হাউসে গিয়ে বঙ্গবন্ধু ছবিটা নামিয়ে দিলেন। আর আজকে কি কথা আছে কি ওনার পড়াশোনা বই থেকে উনি বঙ্গবন্ধু জিনিসটা, এইটা ভিন্ডিকটিভ পলিটিক্স, এটা ন্যারেটিভ বিল্ড আপ করা হচ্ছে। আপনি মনে আছে 1.5 মাস আগে ওদের ছিটগাঁওতে আপনার ওখানে একটা বন্যা এসেছিল। আজকে ওদের তো ফোকাস হওয়ার কথা ছিল কি মানুষ সেন্ট্রিক, পিপুল সেন্ট্রিক। আমাদের ঢাকা রাস্তায় লোক জিজ্ঞেস করছে, রিক্সাওয়ালা সাইকেলওয়ালা সবাই জিজ্ঞেস করছে আমাদের লাইফ কবে ভালো হবে। ওদের কাছে খাওয়া জিনিস নেই, একটা ডিমের দাম গিয়ে জিজ্ঞেস করে নেবেন, আলুর দাম জিজ্ঞেস করে মানে নেবেন। আপনি আমি আরো সোজা করে জিজ্ঞাসা করি, আমি যে আফগানিস্তানের তালিবান যার, বাংলাদেশের ইউনূস সরকার একই? নো, এটা টু তো ডিফারেন্ট। তালিবান ওখানে যেটা আছে ওরা লিটারেট পিপল, ওরা বলছে তালিবানের অ্যাকচুয়ালি লিটারাল মিনিং হলো এডুকেটেড পিপল। এক্স্যাক্টলি। বাট ডক্টর মোহাম্মদ ইউনূস পিস প্রাইজ, নোবেল প্রাইজ পেয়েছেন পিস, উনি তো টোটালি আনরেস্ট। ওনার হাতের মানে ওনার মোটোটা কি তাহলে? উনি কি চাইছেন? বাংলাদেশ আরো পিছিয়ে পড়ুক, বাংলাদেশ আরো পেছনে চলে যাক, ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করা? উনি পলিটিক্যাল লোক নয়, উনি একটা একাডেমিশিয়ান ছিলেন। ওনার হাতে এখন রক্ত লেগে গেছে। ওখানে মাইনরিটিদের এত লোক মারা হয়েছে আপনি জানেন। 5 আগস্টের পর মহিলাদের ধর্ষণ হয়েছে জানেন আপনি। আওয়ামী লীগদের রিটায়ার্ড জাজকে মেরেছে। কত লোকের মৃত্যু আপনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে 400 পাতা থেকে একদম উইথ প্রুফ দেওয়া হয়েছে এটা কারা করেছে। আর এখন যদি এভরিথিং আপনি যদি প্রসপেক্টিভটা দেখেন, একটু পিছনে গিয়ে দেখবেন এরা যারা আপনার এরা যারা ছিল স্টুডেন্ট লিডার, এরা জেনে বুঝে একটা ভায়োলেন্স ইনস্টিগেট করে বাংলাদেশের একটা ভালো পরিস্থিতিটাকে ভেঙে দিল। বললো ম্যাভি রাজাকার, তুমি রাজাকার, কি কথা বললো না ওরা। আর একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তো ওখানে ছিল, বিকজ ওখানে ক্যান্টনমেন্ট পলিটিক্স চলতো, ওখানে আর মিলিটারি লেড পলিটিক্স চলতো। 1975 এর পর আমরা ইন্ডিয়ান আর্মি বা বাংলাদেশ আর এর মধ্যে কোনো ছিল না, রিলেশন ছিল না। যে মুহূর্তে ওখানে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেশন লেগেছে জেনারেল জিয়াউর রহমানে, তারপরে বাংলাদেশ সব লোককে সরিয়ে দেওয়া হয়েছে। ইউনাইটেড কিংডম ব্রিটেন ওদেরকে ট্রেন করলো আর ওদেরকে বললো তোমার ইন্ডিয়া দুশ্মন। ওদের 85% ইকুইপমেন্ট বাংলাদেশ আর্মি ডিফেন্স ফোর্সেস, ওটা আপনার চাইনিজ ইকুইপমেন্ট, তারপর পাকিস্তানি ইকুইপমেন্ট। ইন্ডিয়া থেকে তো কিছু নেয় না, শুধু একটা গাড়ি গেছে আপনার টাটা এখন রিসেন্টলি দিয়েছে। আপনি যতগুলো গাড়ি দেখবেন ও টাটা, আদারওয়াইজ দের ইজ নাথিং ফ্রম ইন্ডিয়া। তাহলে এখানে আপনি যখন বলছেন, মানে এটা আমাদের আলোচনার একটা বড় পার্ট হতে যাচ্ছে। এই যে চীনের কথাটা আপনি বললেন, তার মানে বাংলাদেশ দীর্ঘদিনই চীনের পরম বন্ধু। কারণ দক্ষিণ এশিয়ার যদি আমরা পলিটিক্স দেখি, তাহলে দক্ষিণ এশিয়ার একটা বড় আধিপত্য বিস্তার করতে চাইছে চীন। বিশেষ করে কয়েকটি দেশকে তারা কনফিডেন্সে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেখানে ভারতের যে অর্থনৈতিক জায়গা, সেই জায়গাটাকে কিন্তু ভারতও ধরে রাখার চেষ্টা করছে। এবার পরিস্থিতি যেদিকে যাচ্ছে, যেটা আপনি বলছেন যে ট্রাম্প আসার পর বাংলাদেশের একটা কোথাও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 2016 সালে ট্রাম্প যেভাবে সামরিক সাহায্য দেওয়ার বন্ধের সরাসরি ঘোষণা করেছিলেন ক্ষমতায় আসার পর, ঠিক একই পুনরাবৃত্তি এবারও হবে। অলরেডি বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞের অভিযোগ, আমি বলছি না, ট্রাম্প নিজে তার ক্ষমতায় আসার আগে তিনি করেছেন। কানাডায় কোথায় হিন্দু নিধন হচ্ছে তার জন্য তিনি টুইট করছেন। আবার পাল্টা অভিযোগ এটাও রয়েছে যে নরেন্দ্র মোদী একবারও হিন্দু নিধন নিয়ে বলছেন না বা হিন্দুদের উপর অত্যাচার নিয়ে বলছেন না। এই অভিযোগও পাল্টা বিজেপির বিরুদ্ধে উঠছে। অথচ ট্রাম্প মোদীর পরম বন্ধু বিদেশ নীতির দিক থেকে যদি দেখি, তাহলে তিনি যতটা সরব হচ্ছেন ততটা মোদী হচ্ছেন না। খুব ইন্টারেস্টিং জায়গায় আলোচনা যাচ্ছে। আমি একটু বিজেপির কাছে যেতে চাইছি। আমার কাছে যেটা জ্যোতি খুব ইন্টারেস্টিং লাগছে, আমার যে বিষয়টা বারবার ভাবাচ্ছে, যে বাংলাদেশ
বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকে পড়া, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঢুকে পড়া, এ তো বহুদিনের পুরনো ঘটনা। লক্ষ লক্ষ সময় আমরা করেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা হয়েছে। কিন্তু হাসিনা যখন ভারতবর্ষে রয়েছে, ইউনূসের মতো একজন শিক্ষিত ব্যক্তি, যিনি নোবেল পান, তার মতো ব্যক্তি যখন বাংলাদেশের সরকারে বসে রয়েছেন, সেই সময় যদি বাংলাদেশ থেকে ভারত বিদ্বেষী কার্যকলাপ হয়, আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে আল কায়দারা বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে, ফান্ডিং করছে, ভুয়ো আধার কার্ড তৈরি করছে, তারপরে একের পর এক যে সংগঠনগুলো রয়েছে, এই যে আমি বললে বোঝা যাবে, মানে ভাবনা চিন্তা বিষয়, AQIS থেকে শুরু করে জামাত, জেএমবি, আনসারুল্লাহ বাংলা, এই সব জঙ্গি সংগঠন যদি সক্রিয় হয়ে ওঠে। কারণ আনসারুল্লাহ বাংলার কথা আমি কেন বলছি, আমার মনে আছে যখন বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি, যখন আমি এখানে শো করেছিলাম একমাত্র বাংলা টেলিভিশন চ্যানেলে, যে হোয়াট ইজ আনসারুল্লাহ বাংলা, তাদের যে মূল চিফ তাকে ছেড়ে দেওয়া হয়েছে, জসিমউদ্দিন। মানে এরা প্রত্যেকেই টার্গেট করছে বাংলাকে, বিশেষ করে বাংলাকে। নেপালও একটা গুরুত্বপূর্ণ করিডর সেখান থেকে যদি আমরা দেখি। ফলে এরা কেন বাংলা বা ভারতবর্ষকে টার্গেট করার চেষ্টা করছে? না, এটা তো যদি আমি বলি, সেটা হচ্ছে একটা হিস্ট্রি রয়েছে এর পিছনে। সেই হিস্ট্রিটা হচ্ছে এরকম যে আপনি যদি 1947 সালের পরে জিন্নার একাধিক স্টেটমেন্ট দেখেন যে বঙ্গটাকে নেওয়া হয়েছে, ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে, কলকাতার ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই বিষয় নিয়ে মোহাম্মদ আলী জিন্না একাধিক স্টেটমেন্ট দিয়েছিলেন যে আমার স্বপ্ন হচ্ছে কলকাতাটাকে দখল করা, ছিল কিন্তু আমি পারিনি। তো সেই করিডোরটা, অর্থাৎ আপনার মানে পাকিস্তান থেকে বাংলাদেশ, মানে ইস্ট পাকিস্তানের যে করিডোরটা, আপনি দেখবেন এই করিডোর যত রাজ্যে যত, আপনারা এটা প্রচার করেন যে কলকাতা যে পাকিস্তানে নেই, এটা যে ভারতবর্ষের অংশ, বাংলা যে ভারতবর্ষের অংশ, সেটা বিজেপির যারা থিঙ্ক থট তাদের জন্য হয়েছে। এটা নিয়েও আমরা এখানে অনুষ্ঠানে আলোচনা করেছি, আমি যে উত্তরটা চাইছিলাম। হ্যাঁ, না আমি সেটাই বলছি যে যেভাবে শ্যামাপ্রসাদ মুখার্জি আপনার 1947 সালের 20 জুন অখণ্ড বাংলার সমগ্র বিধায়কদেরকে ডেকে নিয়ে ভোটাভুটির মাধ্যমে এখান থেকে কিছু দূরে তারকেশ্বরে যে ভোটাভুটির মাধ্যমে যে রাজ্যটির জন্ম দিয়েছিলেন, তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই আজকে কলকাতা হচ্ছে ভারতবর্ষের ভিতরে অন্তর্ভুক্তিকরণ হয়েছে, যে কারণের জন্য হচ্ছে আপনার এই মোহাম্মদ আলী জিন্নার স্বপ্ন কিন্তু পূরণ হয়নি। মোহাম্মদ আলী জিন্নার চিরকালের জন্য স্বপ্ন ছিল, সে আপনি 1947 সালের পরে একাধিক স্টেটমেন্ট দেখবেন, সেখানে বলছেন যে কলকাতাটাকে আমার চাই, কলকাতাটাকে আমার চাই। তার কারণ অনেকগুলো কারণ রয়েছে, জুট ইন্ডাস্ট্রিজ, আরো অনেকগুলো ব্যাপার রয়েছে যেগুলো স্ট্র্যাটেজিক লোকেশন থেকে শুরু করে এটিসি। কিন্তু কোশ্চেনটা হচ্ছে এই যে ইস্ট পাকিস্তান যখন ক্রিয়েশন হলো, আপনি দেখবেন ইস্ট পাকিস্তানের উপরে হচ্ছে আপনার আমাদের নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো, এই স্টেটগুলোতে আপনি দেখবেন এটা লং হিস্ট্রি রয়েছে যে পাকিস্তান তাদের ISI এর মাধ্যমে এই যে আমাদের নর্থ ইস্টার্ন স্টেটগুলোকে ডিস্টেবিলাইজ করা, শুধু বাংলা নয়, নর্থ ইস্টার্ন স্টেট। তার কারণ হচ্ছে বেসিক্যালি ওইখানে দেখবেন যে আপনার মানে খ্রিস্টিয়ান মিশনারি মারাত্মকভাবে অ্যাক্টিভ হয়ে গেছিল ব্রিটিশ সময়ে। তার কারণ হচ্ছে ওরা চায় একটা খ্রিস্টান রাজ্য তৈরি করতে। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত আপনি যদি মানে এখনো মণিপুরের সমস্যার মূল অন্যতম কারণ সেটাই। আমি আসছি, মণিপুর এবং হচ্ছে আপনার রাখাইন প্রদেশ অফ দ্য মায়ানমার অ্যান্ড দ্য চিটাগাং হিল ট্র্যাক অফ বাংলাদেশ। চিটাগাং হিল ট্র্যাক মানে হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি এন্ড বান্দরবন, এই ট্রায়াঙ্গেল নিয়ে এটা জোগাম বলে একটা কান্ট্রি এরা ক্রিয়েট করছে। দীর্ঘদিন ধরে এটা তাদের পরিচয়। কিছুদিন আগে আপনি জানেন যে এটাতে আবার আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় ভূমিকা রয়েছে। সেটা আমি জানলাম। দেখুন, আমরা হয়তো বলতে পারি এখানে, কিন্তু মোহাম্মদ ইউনূস তো নিজেই পরিচয় করিয়ে দিয়েছেন যে আপনার মেহফুজ আলম, যেটা হিজবুত তাহরিরি যে মেহফুজ আলম, উনি যখন হিলারি ক্লিন্টনের সঙ্গে দেখা করছেন তখন পরিচয় করে দিচ্ছেন যে হি ইজ দ্য মেন মাস্টার মাইন্ড, যিনি কিনা রেজিম চেঞ্জ করেছেন। তো তাদের যে একটা দীর্ঘ স্বপ্ন রয়েছে যে ওই ট্রায়াঙ্গেল একটা জোগাম বলে কান্ট্রি ক্রিয়েট করা, যে কারণের জন্য আপনি দেখবেন এই আনরেস্ট গুলো এই রাখাইন স্টেট মায়ানমারের, আপনার চিটাগাং হিল ট্র্যাক্টে কিছুদিন আগে যে ঘটনাগুলো ঘটলো, এবং আমাদের মণিপুর, এগুলো আপনি ইউ হ্যাভ টু কানেক্ট দ্য ডট। এমনি এমনি হয় না এগুলো কারা ইনভলভ রয়েছে সে সবাই আমরা জানি। কিন্তু তা সত্ত্বেও আমি বলছি যে এটা দীর্ঘকালীন একটা প্রচেষ্টা, এবং এরা চায় যে হিন্দুদের পরে অত্যাচার করা। এদের মোটিভটা বুঝতে না। তুমি যেটা বলছো, এই যে যেখানে তুমি পৌঁছলে এই মাত্র, এই যে হিন্দুদের উপর অত্যাচারের কথা তুমি যে বারবার বলছো, এটার আমরা তো বাংলাদেশে জানি যে হিন্দুদের সংখ্যা কোথা থেকে কোথায় আজকে নেমে এসেছে। 30% হিন্দুর পপুলেশন থেকে সংখ্যালঘু পপুলেশন, এখন সংখ্যালঘু স্কোয়ার তার থেকেও খারাপ অবস্থা, 7-8%, 9% এসে নেমেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেটা নিয়ে এতদিন আলোচনা হয়নি। ভারতবর্ষের কোনো ইতিহাস ভূগোল বইয়ে দেখবেন এর কোনো ইতিহাস নেই। এটাও একটা লজ্জার মানে কথা। মানে আমি এটা নিয়ে আলাদা করে বিতর্কে যাচ্ছি না, দেখবেন সব আছে। হিন্দু নিধন হয়েছে, অত্যাচার হয়েছে, তার কোনো ইতিহাস ভারতবর্ষের কোথাও পাবেন না। আমার বক্তব্য অন্য জায়গায়। আমার বক্তব্য হচ্ছে এটাই
যে সবকিছু জানার পরেও ভারতবর্ষের স্ট্র্যাটেজিক পারফরমেন্স কি এই মুহূর্তে বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে ভারতবর্ষ? যে হাসিনাকে আমরা রেখে দিয়েছি, ব্যাস স্পিকটি নট, ওই যে মুখ খোলা হলো, ওই যে হাসিনা এসে গেলেন ভারতে, তারপর এত কিছু হয়ে যাচ্ছে, দেশের প্রধানমন্ত্রী সারা বিশ্ব ঘুরে ফেলছেন, কেউ কিছু বলছেন না। আমি আমি আপনাকে বলি, দেখুন, আপনারা টেলিভিশন চ্যানেলে সরব হচ্ছেন, দেশের প্রধানমন্ত্রী কি বলছেন? আপনি দেখবেন প্রধানমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন যে বাংলাদেশে হিন্দুদের সেই পরে 15ই অত্যাচার, আগস্ট, last। 15ই আগস্ট। পরবর্তীকালে এমি স্পোক পারসন রণধীর জয়সওয়াল উনিও বারবার করে বলেছেন, যখন তাঁতিবাজারে যখন হিন্দুদের মণ্ডপে আক্রমণ হলো এবং যশোরেশ্বরী মন্দিরে মুকুটটা যে চুরি হয়েছিল, তারপরে কিন্তু উনি স্টেটমেন্ট দিয়েছিলেন। ইনফ্যাক্ট আপনার এই কিছুদিন আগে আমাদের এমি অর্থাৎ জয়শঙ্কর জি কিন্তু বারবার করে বলেছেন ব্যাপারটা নিয়ে। আপনি দেখবেন, আমি সব কথা এখানে বলা সম্ভব না, তার কারণ স্ট্র্যাটেজিক কারণের জন্য, যেটা এখানে বললে ঠিকও না, উচিতও হবে না। আমি ওই জায়গায় পয়েন্টটাতে আবার যেতে চাইছি, যদি মনেই করে থাকেন হাসিনাকে ভারতবর্ষে রাখার জন্যই বাংলাদেশের এতটা বারবারন্ত বা বাংলাদেশ এতটা মরিয়া হয়ে উঠেছে, তাহলে ভারতবর্ষের স্ট্র্যাটেজিক এখন কি সিদ্ধান্ত নেওয়া উচিত? উনি থাকবেন না, আমি বলছি হাসিনাকে রাজনীতি, আমরা নাজিবুল্লাহকেও রেখেছিলাম, আমরা নাজিবুল্লাহ তার ফ্যামিলি কিন্তু এখনো পর্যন্ত, হাসিনা তো নতুন না, আমি বলছি নাজিবুল্লাহ 71 পরে 2009 একাধিকবার তিনি এসেছেন। উনি এসেছেন, এবং নাজিবুল্লাহ মানে আফগানিস্তানের যে প্রাক্তন প্রেসিডেন্ট, তার ফ্যামিলি এখনো পর্যন্ত আপনার ইন্ডিয়াতে রয়েছে। আমরা দালাই লামাকে এখানে রেখে দিয়েছি। দেখুন, এই যে বলছে না যে মানে হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে, হাসিনাকে ফেরত দিতে, ওখানে ক্লজটা আপনি দেখবেন, ক্লজটা হচ্ছে এরকম রয়েছে, যদি কেউ রাজনৈতিক কারণে প্রতারিত হয় তাহলে কিন্তু আমরা কিন্তু ওই ট্রিটি মানতে বাধ্য নই। তো সুতরাং এইখানে ইন্ডিয়ার একটা জাস্টিফাইড পয়েন্ট রয়েছে। বেশ, আমি একটু অভিষেকের কাছে যেতে চাইবো। অভিষেক, এটা খুব পরিষ্কার যে তোমরা তোমাদের অবস্থান প্রথম দিনই জানিয়ে দিয়েছো যে হাসিনা সম্পর্কে একেবারে পরিষ্কার করে কংগ্রেস তার অবস্থান জানিয়েছে যে এই সিচুয়েশনে ভারতবর্ষের দেশের সরকারের যা সিদ্ধান্ত তার প্রতি তোমাদের সহমত রয়েছে। ঠিক এই কথাটাকে মাথায় রেখেই আমার পরবর্তী প্রশ্নটা থাকবে, এই পয়েন্টটাকে মাথায় রেখেই, বাংলাদেশের থেকে এই মুহূর্তে জিহাদি কার্যকলাপ বলো, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বলো, বাংলাদেশ থেকে অবৈধ পাসপোর্ট, জাল পাসপোর্ট থেকে শুরু করে জঙ্গিদের অনুপ্রবেশ থেকে শুরু করে এই যে এনআইএ যে অভিযোগ করছে যে একেবারে আল কায়দার জঙ্গি গোষ্ঠীর সক্রিয় মডেল তৈরি হয়ে যাচ্ছে, তারা আসছে, কাজ করছে, এনআইএ সার্চ অপারেশন হচ্ছে, এই সবটার পেছনে কি হাসিনার জন্য, নাকি বাংলাদেশের এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? জটিল প্রশ্ন করেছো। আচ্ছা, আমার বক্তব্য শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, খুব জটিল প্রশ্ন করেছো। জঙ্গিদের আসবার আগে আমি বরঞ্চ তোমাকে দুটো পেটি ক্রিমিনালের উদাহরণ দিই। এক, বারাসাত, উত্তর 24 পরগনা, একদিন আগের খবর, মিজানুর বলে একজন ধরা পড়েছে বারাসাত থেকে। কি কারণে? যে দুর্গাপুজো কালী পুজোর সময় সে বাড়ি ভাড়া নিয়েছে বারাসাতে এবং বিল কেটে চুরি করছে, এবং তার কাজ হচ্ছে কি সেটা পেটি ক্রিমিনাল। আবার দক্ষিণ 24 পরগনার নাজিরগঞ্জে একজনের ঘটনা হয়েছে, যার কেসটা লড়েছে, মানে যার বউয়ের কেসটা লড়েছে আমাদের বামপন্থী বন্ধু সায়ন। সেখানে সে আইডেন্টিফাই করেছে যে বউকে, এক ভদ্রলোক তার বউকে দিয়ে পর্নোগ্রাফিক কার্যকলাপ করা এবং বাংলাদেশ থেকে কাস্টমার ধরে আনে। আমি কেন এই দুটো কেস বললাম? এনআইএ ইনভলভ না, এরা একটা জাস্ট পেটি ক্রিমিনাল, এরা কেউ উগ্রপন্থী নয়, এরা হচ্ছে পেটি ক্রাইম করতে এসছে। কিন্তু যেটা খুব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, এরা কেউ সের্গেই বুবকা নয়, এরা কেউ পোল ভোল্ট দিয়ে আসেনি, এরা সীমান্ত ক্রস করে এসছে। সীমান্তটা কারা মেনটেন করছে? এসএফ মেনটেন করছে। তাহলে আমার দায়টা তাকে নিতে হবে। এক। দুই, এটা কি শুধু এখানে হচ্ছে? ত্রিপুরায় গত বছর এবং এবছর লোকসভায় আমি ব্যক্তিগতভাবে প্রচারে গিয়ে যে কথাটা ত্রিপুরার ইনকামবেন্ট গভর্নমেন্ট বলছে যে এখানে এই জঙ্গি অনুপ্রবেশ, সেম থিং আসামে বলছে। তার মানে আমাকে এটা স্বীকার করে নিতে হবে যে অনুপ্রবেশ একটা সমস্যা, এবং অনুপ্রবেশ সমস্যা যদি শেখ হাসিনার জন্য হয়ে থাকে তাহলে আমরা মানে রজ্জুতে সর্পভ্রম করছি। কেন করছি? কারণ অনুপ্রবেশ পৃথিবীর ইতিহাসে দুটো কারণে হয়, একটা অর্থনৈতিক কারণ, আরেকটা হচ্ছে কি মানবতাবাদী। অর্থনৈতিক কারণটা কি? তুমি এ কারণে মেক্সিকো থেকে আমেরিকায় অনুপ্রবেশ, তার কারণ তোমার ওখানে স্পোরাডিক ইয়ে রয়েছে এবং তুমি ওখানে, এবং খুব স্বাভাবিক কারণে, যেহেতু ল্যান্ডলক কান্ট্রি বা যেখানে যেখানে সমুদ্র আছে বা এই সুন্দরবন আছে, সেখান থেকে তুমি অপরাধ করে সহজে পালিয়ে যেতে পারো। আর আরেকটা অবভিয়াসলি আমার অর্থনীতিটা ভালো আছে।
কিন্তু এই তাত্ত্বিক আলোচনার বাইরে দাঁড়িয়ে তুমি যে প্রশ্নটা করতে চাইলে এবং এই হিন্দু নিধন এটসেট্রা অনেকগুলো অনেকগুলো প্রেক্ষিত বলবে। পরিসংখ্যান বলছে, আমি just তুমি যখন বলছিলে আমি উইকি চেক করছিলাম, 1921 সাল থেকে 2022 পর্যন্ত প্রত্যেক 10 বছরে ইস্ট পাকিস্তান যেটা ছিল বা ইস্ট বেঙ্গল প্রভিন্স ছিল, তার পার্সেন্টেজ অফ হিন্দু 33%, তার 10 বছর বাদে 31%, তার 10 বছর বাদে 27%, করতে কমতে 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 7.9%। অর্থাৎ এমন নয় যে দেশ ভাগের পর এটা হয়েছে। তাহলে প্রশ্ন কেন হচ্ছে? তাহলে 1905-এ যেতে হবে। 1905-এর যখন বঙ্গভঙ্গ হচ্ছে, সেই সময়ে যদি দাঁড়িয়ে তুমি সেন্সাস দেখো, যেটা ফার্স্ট রেজিস্টার্ড সেন্সাস অফ ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, তো তখন আমি বলতে পারবো না, যেটা হচ্ছে ব্রিটিশ সেন্সাস, সেই সময় দাঁড়িয়েও দেখবে হিন্দু অধ্যুষিত সংখ্যা ওখানে 30% কম। কেন 30% কম, সেটা অবভিয়াসলি সেটা নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু এমন নয় যে ন্যারেটিভটা আমরা করার চেষ্টা করি যে 1947-এর পর বা 1970-এর পর একমাত্র গ্র্যাজুয়ালি কমেছে, উত্তরটা বোধহয় তা নয়। এটা গ্র্যাজুয়ালি কমেছে সিন্স 1905। কেন কমেছে সেটা তুমি আবার অতটা সময় দেবেন। এবার বাকি যে আলোচনাগুলো হচ্ছে, লেটস বি লেট মি বি ভেরি কাইন্ডলি, আমি যতটুকু জানি, অবভিয়াসলি কূটনীতিক বিশেষজ্ঞ আছে, তিনি আমার মানে বক্তব্যটাকে ভ্যালিডেট করে দিতে পারেন। ইন্টারপোলের কাছে বা আন্তর্জাতিক কি বলবো বন্দি প্রত্যার্পণ চুক্তি প্রাক্তন রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে তখনই প্রযোজ্য হয় যদি তারা ঘোষিত জঙ্গি হয়। ফর এক্সাম্পল, ধরে নাও সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন ওয়াজ আ ডিক্লেয়ার্ড টেররিস্ট। এবার সেটা ডিক্লেয়ার কি ডিক্লেয়ার ওটা নিয়ে আমরা লড়াই করতে পারি, বাট শেখ হাসিনা ইজ নট, এবং বন্দি প্রত্যার্পণ চুক্তি সেক্ষেত্রে লাগু হয় না। এবার আমি রাখবো কি রাখবো না, রাখলে আমার বেনিফিট আছে কি নেই, সেই কস্ট বেনিফিট অ্যানালিসিসটা একটা অন্য অন্য লেভেলের আলোচনা। যদি বলো কম্পালশন আছে কিনা, ভারতবর্ষের কোনো কম্পালশন নেই। ভারতবর্ষ রাখবে কি রাখবে না সেই সিদ্ধান্ত অন্য যায়। তবে একটা ইতিহাস বদলানোর একটা ইন্টারেস্টিং কথা শুনলাম, যে কোনো ফ্যাসিস্ট সরকারের সেটাই নেই। আমার এখানে যারা শাসনে আছে তারাও কিন্তু, সেটা মোগল ইতিহাস বলো কংগ্রেসি ইতিহাস বলো, সেগুলো পরিবর্তন করার চেষ্টা করছে। দেয়ার আর টু ওয়ে টু ক্রিয়েট হিস্ট্রি, আইদার ইউ রাইট ইট অর ইউ রিরাইট ইট। তো আমরা ইতিহাস তৈরি করেছি, বাকি যারা ইতিহাস তৈরি করতে পারে না তারা সেটাকে কেটে দিয়ে নাম অভিষেক, পরিবর্তন। আমার আমার কাছে দুটো শব্দ এখানে আমি আমি তোমার এই বক্তব্য থেকে তুলে নিচ্ছি, যেটা আলোচনার প্রেক্ষাপট তৈরি করতে পারে। এক হচ্ছে সীমান্ত কারা নজর রাখে, সেক্ষেত্রে যদি হাসিনা বা যে কারণেই এই সীমান্তে অনুপ্রবেশ হয়ে থাকে, মূল তো অনুপ্রবেশের সমস্যা। অনুপ্রবেশ না হলে জঙ্গি আসারও কথা হতো না, বা ধরা পড়ারও কথা হতো না, বা থ্রেটেরও বিষয় ছিল না। সেখানে শুধুমাত্র কোনো পলিটিক্যাল সিচুয়েশন নয়, আমরা কি পরোক্ষে আমাদের দেশের সেনাবাহিনীকে কোয়েশ্চেনের মধ্যে রাখছি কি, এটা এক নম্বর বিষয়। দু নম্বর, হাসিনাকে রাখার কম্পালশন, যেটা আমার এই প্রশ্নের আগের প্রশ্নের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ছিল, যে এই যা হচ্ছে সবটাই কি হাসিনাকে ভারতে রাখার জন্য? যদি কম্পালশনই না থাকে, তাহলে যদি হাসিনাকে রাখার জন্য হয় তাহলে আমরা ফেরত পাঠাচ্ছি না কেন? আর যদি কম্পালশন হয়ে থাকে তাহলে কিসের কম্পালশন? কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জির কাছে আসবো। শুভাশিস বাবু, ভারতবর্ষের কূটনীতির প্রশংসা সবাই করে, কিন্তু আমি ইদানিংকালে কোনো ব্যক্তি বিশেষের নাম বলছি না, আমরা শুনছি যে ভারতবর্ষের কূটনীতি নাকি এখন সমালোচনার মুখে বিকজ অফ দ্যাট হাসিনাস অ্যাসাইলাম। এখন হাসিনাকে ভারতবর্ষে রাখা হয়েছে, তাকে তুলে দেওয়া হবে, কি হবে না হবে সেগুলো পরবর্তী, সে ভবিষ্যৎ নিয়ে আমি আলোচনা করছি না। কিন্তু প্রসঙ্গ আমি আবার জানতে চাইছি যে বাংলাদেশ যে ভারতের প্রতি এত অ্যাগ্রেসিভ হয়ে গেল হঠাৎ করে, বিশেষ করে মোহাম্মদ ইউনুস, আমার তো কখনো মনেই হচ্ছে তিনি নোবেল পুরস্কারই পাননি, কারণ এত অ্যাগ্রেসিভ কি করে তিনি হতে পারেন। তিনি বলছেন যে ভারত বাংলাদেশে কোনো হিন্দু নিধনই হচ্ছে না, অত্যাচারই হচ্ছে না, ছবি সব মিথ্যে কথা বলছে, ধরে নিচ্ছি তর্কের খাতিরে। কিন্তু বাকি আমার দেশের, যদি আমার ইন্টেলকে বিশ্বাস করি, আমার এনআইকে বিশ্বাস করি, ইডিকে বিশ্বাস করি, তারা প্রেস রিলিজ দিয়ে বলছেন অল আর বাংলাদেশি ন্যাশনালিস্ট। তারা বলছেন অবৈধভাবে ঢুকে সবকিছু তারা করছে। আমি তো আমার দেশের ইন্টেলকে বিশ্বাস করব। তাহলে এই বিদ্বেষের কারণ কি? মানে কেন এত অশান্ত করার চক্রান্ত হচ্ছে ভারত তথা বাংলাকে? শুরু করি। হ্যাঁ, আচ্ছা, একটা খুব
সূক্ষ্ম জিনিস প্রথমে বুঝতে হবে, সেটা হলো রাজনীতি আর কূটনীতির তফাৎ। তাতে একটা খুব সূক্ষ্ম জিনিস হচ্ছে, রাজনীতি সামথিং দ্যাট ডিপেন্ডস অন কাউন্টেড অ্যাচিভমেন্টস, আর ডিপ্লোমেসি সামথিং দ্যাট লুকস আফটার ইকুইলিব্রিয়াম। পয়েন্টটা হচ্ছে মোহাম্মদ ইউনিস প্রচণ্ড চেষ্টা করছেন একটা রাজনীতিবিদ হতে, এবং রাজনীতিবিদ হতে গিয়ে উনি যেটা প্রথমেই সৃষ্টি করছেন সেটা হচ্ছে কাউন্টেড অ্যাচিভমেন্ট তৈরি করতে। কাউন্টেড অ্যাচিভমেন্ট ফর হুম? বাংলাদেশের নিজস্ব মানুষদের জন্য উনি কাউন্টেড অ্যাচিভমেন্ট তৈরি করতে যত না চাইছেন, আমার ধারণা তাদের অ্যাক্টিভিটি দেখে, ইন্টারিম গভর্নমেন্টের যে 3 মাসের অ্যাক্টিভিটি দেখে, উনি কাউন্টেড অ্যাচিভমেন্ট তৈরি করতে চাইছে তার স্পন্সরসদের জন্য, তার ব্যাকটাপ কলোনিদের জন্য। যখন একটা মানুষ একটা অত্যন্ত মানে কুনাম বলো সুনাম বলোওয়ালা একটা ফাউন্ডেশনকে রিপ্রেজেন্ট করে গর্বের সাথে বলে, ক্লিন্টন ফাউন্ডেশন, আমি নাম তুলেই বলছি, যখন উনি তাকে রিপ্রেজেন্ট করে ওয়ান অফ দ্য ফেস অফ হিস কান্ট্রি, তাহলে আমাকে বলতেই হবে যে উনার কূটনীতিটা এখানে এক্সিস্ট করে না। উনার যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ পলিটিক্স। অ্যাগ্রেসিভ পলিটিক্সের চশমা পড়ে আমি কূটনীতির বিচার করতে পারবো না। তার কারণটা হচ্ছে আন্তর্জাতিক পলিটিক্সে কোনো কনসেপ্ট অফ ফ্রেন্ডশিপ আর কনসেপ্ট অফ এনিমিটি বলে থাকে না। ইটস এ কনসেপ্ট অফ সিচুয়েশনশিপ। আমার যে দেশকে যেভাবে আমি তার সাথে আমার পলিসির মাধ্যমে বন্ডেড থাকবো, আমি সেই দেশের সাথে সেভাবেই আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে চলবো। এবার পয়েন্টটা হচ্ছে মোহাম্মদ ইউনিস এখানে কোনো নোবেল কজের জন্য আসেননি, এটা ফর শিওর। আজকে 3 মাসের মধ্যে সেটা প্রমাণিত হয়ে গেছে। উনি এখানে এসছেন তার পলিটিক্যাল যে স্বপ্নটা ছিল সেটাকে কিছুটা চরিতার্থ করতে, এবং সেটা করতে গিয়ে এমন একটা স্টেটাসে উনি চলে এসছেন, সেই স্টেটাসের একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টার যেটা উনি বারবার ফেল করছেন বুঝতে, যে উনার কিন্তু ইন্টারন্যাশনাল রেকগনিশনটা ভীষণভাবে দরকার। উনি মনে করছেন উনার নোবেল প্রাইজটাই উনার এত বড় একটা পলিটিক্যাল ব্র্যান্ডিং করবে যে কোনো মানুষ কিছু বলবে না। ইন্টারন্যাশনাল কোর্ট অফ ল বা এই ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যেভাবে হচ্ছে, মাইনরিটিদের প্রতি একটা দেশের যে পলিসি আছে, যেটা আমরা মাইনরিটি পলিসি বলি, যা হিউম্যান রাইটস আছে, সেই জিনিসগুলো কিন্তু আন্তর্জাতিক মহল ভীষণ ক্লোজলি ওয়াচ করে। না আমার এখানে একটা প্রশ্ন রয়েছে, আমি পরবর্তীতে বক্তব্যগুলো আসবে। যদি হিউম্যান ভায়োলেশন সেখানে হয়ে থাকে, সেখানে মানবিক দৃষ্টিভঙ্গিগুলো নজরের মধ্যে না এসে থাকে, হিন্দুদের বা বিশেষ করে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, তাহলে সবচেয়ে বেশি সে সংগঠন কথা বলে ওঠে, সেটা হচ্ছে ইউএন। এই মুহূর্তে ইউএন এর কোনো ভার্সন বাংলাদেশ নিয়ে আমরা পাচ্ছি না, দেশের প্রধানমন্ত্রীর ভার্সন পাচ্ছি না। আমেরিকা অনেক বেশি ওয়ারি, আমি আমেরিকাও বলবো না, ট্রাম্প, আমি ট্রাম্পের কথা বলবো। ট্রাম্প অনেক বেশি ওয়ারিড। তিনি মানে একেবারে রাষ্ট্রপতি হওয়ার আগে থেকে, প্রেসিডেন্ট হওয়ার আগে থেকে টুইট করে যাচ্ছেন। আমরা যদি দেখি, তাহলে কি সত্যি কি ইউনিসের উপর চাপটা আদতেও তৈরি হবে? মানে যারা বাংলাদেশে বসে আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, বাংলাদেশের হিন্দুরা বসে দেখছেন, তাদের কাছে তো একটা বার্তা যেতে হবে আজকের এই অনুষ্ঠান। দেখো, আমি একটা পরিষ্কার বার্তা দিতে চাই, যেহেতু জিনিসটা আস্তে আস্তে একটা কূটনৈতিক এবং আন্তর্জাতিক একটা চিত্র নিচ্ছে, আমি বলবো ওখানকার মাইনরিটিদের একটু ওয়েট গেম খেলতে। কারণ স্টেবিলিটি আসতে টাইম নেবে, ঠিক কথা, কিন্তু আজ না হোক কাল বাংলাদেশকে ইলেকশন ফেস করতে হবে। কারণ ওরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে দেশটাকে নিয়ে যাচ্ছে, ইটস গেটিং ইনটু মোর অ্যান্ড মোর আনস্টেবল জোন। যত আনস্টেবল জোন বাংলাদেশে বাড়বে, ততই সেটা একটা ভালনারেবল সিচুয়েশন চলে আসবে। ছিল এই যে 6 মাসের মধ্যে ওদের অন্তর্বর্তী সরকারের প্রস্তাবেই লেখা ছিল যে উইদিন 6 মান্থস তারা ইলেকশন করবে, এবং তাদেরকে ইলেকশন করে দেখাতে হবে। শুধু তাই নয়, আমি স্যার যেটা তখন বললেন, বহু পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টিসিপেশনে ঢুকতে চাইছে। তার মানে কি, পলিটিসাইজেশনটা ইম্পর্টেন্ট, এবং পলিটিক্স ছাড়া একটা গভর্নমেন্ট তৈরি হবে না। এবং বারবারই যে প্রশ্নটা এসে যাচ্ছে যে হাসিনা, ম্যাডাম হাসিনা আজকে ইন্ডিয়ায় আছে, বা যাই হোক ইন্ডিয়ার তত্ত্বাবধানে আছে, আমি ইউজ করলাম এই কথাটা। তার একটা জিনিস বুঝতে হবে, হাসিনার আজকের ডেটে বাংলাদেশের স্টেটাস কি? হ্যাজ শি লস দ্য ইলেকশন? নো, শি ইজ বিং টপলড ফোর্সফুলি। যখন তাওকে ফোর্সফুলি টপল করা হয়েছে, এটা কি বাংলাদেশ বিশ্বাস করে? বাংলাদেশকে কনস্টিটিউশনালি আপনার এই বক্তব্যে দুটো ব্যাখ্যা আছে। যদি এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন হয়, আপনার বক্তব্য অনুযায়ী ইউনূস সরকার হেরে যাবে। না, আমি 1 মিনিট, আমাকে এটা কনক্লুশনে আসতে হবে। আপনার কূটনীতির বাইরে বেরিয়ে আমি এটা পলিটিক্যালি ভাবার চেষ্টা করছি। আমি ভাবছি যে এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে কি ইউনূস সরকার হেরে যাবে? আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, তাহলে কি বিএনপি জামাত জোট হেরে যাবে? যদি না হেরে থাকে, তাহলে তো এ যা চলছে সেটা আরো ভয়ঙ্কর মাত্রায় পৌঁছতে পারে। মানে সেটা আমরা ভাবছি না কেন? ইমিডিয়েট বেসিসে বাংলাদেশকে ইলেকশন ফেস করাতে হবে, এবং এই ইলেকশন ফেস করানোর জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রেসার খুব তাড়াতাড়ি বাড়তে চলেছে বাংলাদেশের উপর। তাতে রেজাল্ট কি হবে? রেজাল্ট যা, তাতে কি হিন্দুদের সংখ্যা বাড়বে? হিন্দুদের উপর অত্যাচার কমবে?
সেইটা আমার কাছে এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমি এই উত্তরটা এক নেব, second। হ্যাঁ, একটু শেষ করে আমি একটা আসছি। জিনিস হচ্ছে বাংলাদেশের আর্মির দ্বারা রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে তার যা ভিডিওগুলো এসেছে আজকে সেটা পাবলিক প্ল্যাটফর্মে বাংলাদেশের আর্মির দ্বারা চট্টগ্রামে বহু ধরনের এমন ঘটনা ঘটেছে যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং মানে মিলিটারি স্ট্যান্ডার্ড কোডের মানে হাজার হাজার যোজন দূরে ঘটনা, এই জিনিস করানোই যায় না। যখন এরকম মিলিটারি বঙ্গবন্ধুর ছবি ছুঁড়ে ফেলে দিতে পারে, তারা যা কিছু তার করতে কাছে, পারে, হ্যাঁ। না তাদের কোনো স্টেবিলিটি নেই। এবার পয়েন্টটা হচ্ছে যে যদি মাইনরিটিকে এই ইন্টারিম গভর্নমেন্ট প্রোটেক্ট না করতে পারে তাহলে তার ডিসক্রেডিট এবং তার এবিলিটি নিয়ে প্রশ্ন ফ্রম ডে ওয়ান উঠে গেছে। বেশ, আমি বিজেপির কাছে যাব। না, আমি কিছু উত্তর দিতে চাই অভিষেকদা বললো যে প্রথমে নাকি বর্ডারটা মানে কেন আসছে, যেহেতু বর্ডার প্রোটেক্ট করছে বিএসএফ নিয়ে অনেকগুলো কোশ্চেন ছিল। দেখুন, বিএসএফ এখানে জানি আমরা পোরাস বর্ডার রয়েছে, সেই পোরাস বর্ডারের মধ্যে আপনার স্টেট পুলিশ এবং বিএসএফ এর একটা কোলাবোরেশন দরকার, সেই জায়গায় তো কোলাবোরেশন নেই ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আপনার উনি বললেন যে না, মানে শুধুমাত্র যে একটা ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করলেন যে শুধুমাত্র যে 47 সালের পরে হয়েছে, কিন্তু এরকম নয়, এটা হচ্ছে 1921 সালে 1905 সালের পর থেকে হয়েছে। আমি আপনাকে বলি, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মোহাম্মদ আব্দুল বরকাত তিনি বলছেন যে প্রতিদিন 721 জন হিন্দু ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে দেশ ত্যাগ করছেন এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ হিন্দু শূন্য হবে। আপনি মনে আছে আপনার মানে অপারেশন সার্চ লাইট, যেখানে লিঙ্গ দেখে দেখে আপনার মারা হয়েছিল, কেন ইমাজিন? আপনি নোয়াখালী গণহত্যার কথা আপনার মনে আছে, চুকনগর গণহত্যার কথা মনে আছে, অস্বীকার করতে পারবে কংগ্রেস এগুলো? এই যে ন্যারেটিভ অর্থাৎ আমার কোথাও না কোথাও আমি তো আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনি এই বিষয়টাকে তুলে আনলেন, কিন্তু কংগ্রেস বা সবাই এই যে সোকল সেকুলার দলগুলো এরা কোথাও না কোথাও ব্যাপারটাকে ন্যারেটিভ হিসেবে চালানোর চেষ্টা করে যে না 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 এটা ধর্মীয় কারণে হচ্ছে না। এটা কি কোন কারণে হচ্ছে? যখন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আব্দুল বরকাত বলছেন যে 721 জন ধর্মীয় কারণে বিতাড়িত হচ্ছেন, হ্যাঁ, আমি উত্তরটা নিয়ে নিই অভিষেকের, তবে একটা করে আসি, আচ্ছা বেশ, আমি তারপরে আসছি। এই যে অনুপ্রবেশের কারণ হিসেবে উনি দুটো কারণ দেখালেন, একটা হচ্ছে পলিটিক্যাল কারণ, একটা হচ্ছে অর্থনৈতিক কারণ, আর একটা কারণ আছে অভিষেক দা, সেই কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার বিনা যুদ্ধে ভারত দখল করা, সেটা হচ্ছে জিন্নারও স্বপ্ন ছিল। আপনি জানেন সাউথ সুদান বলে একটা কান্ট্রি রয়েছে, সেই সাউথ সুদানকে শুধুমাত্র অনুপ্রবেশের মাধ্যমে সেটাকে পুরোপুরি ইসলামিক রাজ্যে বা ইসলামিক রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আজকে লেবানন নিয়ে এত কথা বলা হচ্ছে, লেবাননকেও কিন্তু এই অনুপ্রবেশ এবং কনভার্সনের মাধ্যমে খ্রিস্টানদেরকে কনভার্ট করে আজকে লেবাননের অবস্থা দেখুন। সুতরাং শুধুমাত্র যে আপনি পলিটিক্যাল আর ইকোনমিক কারণ বলে একটা সেকুলার স্টেটমেন্ট বা সেকুলার ন্যারেটিভ ক্রিয়েট করতে চাইলেন, প্রবলেমটা কিন্তু এই জায়গাতেই, কারণ আপনারা প্রবলেমটা খুব করতে চান না। সূক্ষ্মভাবে জ্যোতি এটাকে পয়েন্ট আউট করার চেষ্টা করেছি। আসলে কংগ্রেস যেটা বলেনি, এই না বলা শব্দের মধ্যে যেটা ছিল সেটাকে জ্যোতি পয়েন্ট আউট করার চেষ্টা করেছেন। অভিষেক, মানিক সাহা কংগ্রেসের কেউ নয়, মানিক সাহা হচ্ছে ত্রিপুরার সবার হাতে স্মার্ট। 23শে জুলাই মানিক সাহা বলেছেন ত্রিপুরাতে কেন জঙ্গি বা বাংলাদেশি ইনফিলট্রেশন হচ্ছে, বিএসএফ এর নজর দেওয়া উচিত। আমি জানি না মানিক সাহা এই আলোচনা করতে করতে কংগ্রেসে জয়েন করেছে। মানিক সাহা যা বলেছে আমি সেটাকে ইকো করেছি, 1 নম্বর। 2 নম্বর কথা, এবং আমি এটাও বলে দিলাম। নাম্বার 2, মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালে 30 অক্টোবর মারা গেছেন। ওই উনি কি বলেছেন, প্ল্যানচেট করেছেন, আর অনেক স্বপ্ন ছিল, একাধিক লোকের একাধিক রকম। ভারতবর্ষ ঠুনকো নয়, ভারতবর্ষ নয় বলেই 70 বছরে ভারতবর্ষের জন্য সামরিক অভ্যুত্থান হয়নি। আমরা আমাদের প্রতিনিধিকে সমর্থন করি, সম্মান জানাই, আমাদের যে কোনো রকম সমস্যা থাকবে এটা আমাদের উত্তরাধিকার। এই উত্তরাধিকারটা কংগ্রেস তখন জ্যোতির পার্টি এক্সিস্ট করছে। নাম্বার 2, এবার যেটা বাস্তবে আছে, আমি একটা কথা প্রথম দিন থেকে বলছি যে, বা প্রথম সময় দেখবো যে আমি একবারও অস্বীকার করিনি ওখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হয়, আমি বলিনি। আমি বলেছি একটা স্ট্যাটিস্টিক্স, 1901 থেকে সেন্সাস যদি দেখেন 33% ছিল হিন্দু, 1911-তে 31%, 1921-এ 27%। তখন কংগ্রেস ইন হিজ কি বলবো, কংগ্রেস পার্টি সবে তৈরি হয়েছে 1901 সালে, 5 বছর 6 বছর হয়েছে। বঙ্গভঙ্গ যখন হচ্ছে 1905 সাল, কংগ্রেস তখন ইনফ্যান্সিতে আছে, বাকি পার্টিগুলোর কথা বললামই না। এবার কেন হয়েছে সেটা যদি সময় দাও আমি তাহলে সেটা নিয়ে ব্যাখ্যা করতে পারি। মানে এইখানে দাঁড়িয়ে কেন বঙ্গবন্ধু আন্দোলনটা আমার এখানে হয়েছিল, কেন ওখানে অনেক কম হয়েছিল, অর্থনীতির কারণে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমি যেটা যে কথাটা বললেন, লেট মি ভেরি ক্যান্ডিড,
ইউএনওর হিউম্যান রাইটস অর্গানাইজেশন লাস্ট 30শে অক্টোবর একটা স্টেটমেন্ট দিয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং করা হবে বাংলাদেশ সম্বন্ধে। এবার সেটাকে যদি গুরুত্ব দিতে হয়, তাহলে তার পাশাপাশি এই প্রশ্নটা উঠতে হবে, সেই একই সংস্থা মে মাসে এটা বলেছে যে ভারতবর্ষের সংখ্যালঘুরা ক্রমশ মার্জিনালাইজ হচ্ছে। আমরা সেই অবজারভেশনটা মেনে নেব? জ্যোতিরা মেনে নেবে? অর্থাৎ এটা তো হতে পারে না যে ইউএনও হিউম্যান রাইটস অর্গানাইজেশন আমার বিপক্ষে বললে তখন বলবো বায়াত, আর বাংলাদেশ সম্বন্ধে বলবো না ওরা ঠিক হচ্ছে। আমি এখানে দর্শন ভাষায় বলছি হ্যাঁ ওখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, আর পাশাপাশি আমাদের ভারতবর্ষ না, এটা অভিষেক আমরা আজকের এই আলোচনা করছি, তো আমাদের বিজেপি মুখপাত্র, স্টেট মুখপাত্র আপনারা দুজনেই রয়েছেন। আমি বলছি এইটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে যদি দেশের অন্যতম নেতৃত্ব কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা তারা স্টেটমেন্ট আকারে বলেন যে হ্যাঁ বাংলাদেশে অ্যাট্রোসিটিস হচ্ছে, সেখানে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে, তাহলে সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে, বাংলাদেশের কাছে, ইউনুসের কাছে বার্তা যাবে। আপনার বক্তব্য আমি মেনে নিচ্ছি যে আপনি বলছেন হয়তো বিজেপি তার ভুল ব্যাখ্যা করছে, হোয়াট এভার, আমি সেটাতে যাচ্ছি না। আমি বলছি যে ভারতবর্ষের ঠিক যেভাবে নরেন্দ্র মোদী 15 আগস্টের পর থেকে চুপ করে রয়েছেন, ঠিক তেমনি ভাবেই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা চুপ করে রয়েছেন। এইটা হচ্ছে প্যাথেটিক। এখন এটা প্রেজেন্ট কন্ডিশন, কবে ইউএন স্টেপ নেবে, কবে রেড ক্রস সেখানে যাবে উদ্ধারের জন্য, সেটা ভাবার বিষয় নয়। এখন ওই যে লোকগুলোর পিঠের চামড়া গুটিয়ে যাচ্ছে তাদের পাশে থাকার জন্য কি ভূমিকা নিচ্ছে। আমি আসছি, আমি একটু স্যারের কাছে আসবো। আর কে শ্রীবাস্তব আপনার কাছে। দেখুন, আমাদের তো দুটো বর্ডার আছে, বর্ডার তো 3 দিকে আছে, আর একটা কোস্টাল এরিয়া আছে। আমাদের একটা পূর্ব দিকে আছে বাংলাদেশ থেকে সব থেকে বড় ল্যান্ড বর্ডার, একটা আছে পাকিস্তান সঙ্গে, জানেন? ওখানে আছে কাশ্মীর, তারপর পাঞ্জাব, রাজস্থান, তারপর গুজরাট। ওখানে তো এরকম প্রবলেম নেই, ওখানেও তো বিএসএফ আছে। ওই বিএসএফ কে আমরা ওইদিকে তো আমরা ব্লেম করছি না, এইদিকে আমরা এদের এত প্রবলেম এইদিকে হচ্ছে কেন? আমাদের ইস্টের দিকে সেম অর্গানাইজেশন, সেম থিং, বিএসএফ ওদিকেও বর্ডার আছে, কি নাম, ফেন্সিং আছে, এদিকেও ফেন্সিং আছে। তাহলে একটা জিনিস আমাদের জানতে হবে, ওইদিকে জানেন পাঞ্জাবে বা আপনার রাজস্থানে বা গুজরাটে, ওখানে যেটা দুদিকে লোক আছে ওদের মধ্যে কোনো মেল নেই, সাংস্কৃতিক মেল নেই, কালচারাল মেল নেই, দের ইজ নো সিমিলারিটি, কালচারাল সিমিলারিটি। এইদিকে জানেন এটা আর্টিফিশিয়াল লাইন যেটা আমরা ক্রিয়েট করেছি। ওদের বাংলাদেশের এখন ভাষা আছে বাংলা লিপি কনস্টিটিউশনে, আর ওরা ওয়েস্ট পাকিস্তান বা পাকিস্তান থেকে দূর হলো বিকজ অফ দ্য বাংলা লিপি, রাইট? ওরা বাংলা লিপিতে গর্ব করে, আমার সোনার বাংলা। আজকে যতগুলো অ্যান্টি ইন্ডিয়া কথা হচ্ছে, এরা কারা করছে? যারা ওখানে একটা পার্সিয়ান বা আরবিক ল্যাঙ্গুয়েজ আনতে চাইছে, ওরা হোলি স্ক্রিপচার থেকে এনে ওখানে ডালতে চাইছে। ঠিক আছে, হোলি স্ক্রিপচারে কথা হবে, হোলি স্ক্রিপচারে যা লেখা আছে ওটা তো অরিজিনাল আরবিক ল্যাঙ্গুয়েজে আছে, তো আরবিক ল্যাঙ্গুয়েজই হবে। কিন্তু যে স্টেট যেটা বললো আমি, সেকুলার স্টেট, যেটা প্রথম এশিয়াতে, আমরা ওটা কপি করলাম পরে গিয়ে। এই যে সেকুলার স্টেট বাংলাদেশ, ওটা কোনো রকম একটা ইসলামিক স্টেট করা যেতে পারে কি? তাই জন্য ওখানকার কিছু মুঠিবার, বেশি লোক নয়। আপনি দেখুন না, দুদিন আগে ওখানকার বাংলাদেশের আর্মি চিফ কি বললেন, কি আমাদের দেশ আগে সনাতনী ছিল, তারপরে বৌদ্ধিস্ট, তারপরে খ্রিস্টান, আর এখন গিয়ে আমরা আমাদের ইসলাম পরে এসছে, রাইট? তো ওরাও মেনেছে, ধাপে ধাপে এসছে, আমরা আগে সনাতনী ছিলাম। উনি বুঝতে পেরেছেন যে এখানে মাইনরিটি আছে, ওরা দেশ ছেড়ে যাচ্ছে না। সনাতনীরাও বলে দিয়েছে কি আমরা তো বাংলাদেশি। আর এই যে জুন মাস থেকে জুলাই মাস থেকে যারা ওখানে শহীদ হলেন, যারা বলিদান দিলেন, যে কোনো কারণে হোক, আমি তো বলবো বাংলাদেশি সিটিজেন আমার ভাই বোনরা যারা মারা গেলেন, ওরা তো বাংলাদেশি, ওরা তো ইন্ডিয়ান ছিলেন না। যা এত লোক, ওদেরকে উস্কানি কে দিল, ওদেরকে ট্রিগার কে করলো, কি কারণে দিল? এই যে লোক 16, 17, 18 খান জন ছেলে মেটিকুলাসলি প্ল্যান যারা করেছে, ওদের হাতে রক্ত লেগে আছে, রক্ত। ওদেরকে এখন জানবেন, ওদের শাস্তি দেওয়া উচিত, ওদেরকে ন্যায় আনা উচিত। ডক্টর ইউনিউস তো বুঝতে পারছেন না, বিকজ উনি তো ইকোনমিস্ট, উনি একটা একাডেমিশিয়ান, উনি একটা ব্যাংকার, ওনার তো পয়সা নিয়ে কারবার আছে, রাইট? উনি বাংলাদেশের রাস্তায় কি হচ্ছে উনি বুঝতে পারছেন না। আমাদের রাস্তায় ঢাকা যে রাস্তায় আপনার রিক্সাওয়ালা যে আছে, আমি বারবার এই কথা বলি, একটু ঢাকার বাইরে গিয়ে দেখুন, ওদের যে ফ্যাক্টরি আছে, ওদের কাছে 3-4 মাস থেকে পয়সা নেই, ওরা পায়নি, বেতন পায়নি। আনসারদের প্রবলেম, ডক্টরদের প্রবলেম, এখন ইউনিভার্সিটি ভিতরে প্রবলেম। ওই প্রবলেমগুলো কে শুনবে? এই যে ইন্টারিম সরকার এসেছিল, একটা ধোঁয়াশা বানিয়েছে, এরা যে একটা টুল কিট ইস্তেমাল করে বলেছে কারাপ্ট। ঠিক আছে, যদি উনি কারাপ্ট ছিলেন তাহলে তুমি অ্যাকশন নাও,
কিন্তু এই ভিন্ডেক্টিভ পলিটিক্স নিয়ে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সাফার করছে আজকে। আর এই স্যার, এখানে আমার একটা জিনিস জানার, অলরেডি ভারতবর্ষের ভিসা নীতির পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের সঙ্গে, খুব প্রয়োজন ছাড়া ভিসা দেওয়া হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ট্রাম্প সরকার আসা মানে ধরে নেওয়া হচ্ছে সামরিক অর্থনৈতিক দিক থেকে আমেরিকার কোনো সাহায্য বাংলাদেশ পাবে না। ইউএনও অলরেডি গণহত্যার অভিযোগ হয়ে গেছে ইউনিসের বিরুদ্ধে। আমার প্রশ্ন হচ্ছে ইউএন ক্লোজলি নজর দিচ্ছে, শুধুমাত্র চীন আর পাকিস্তান যারা খেতে পাচ্ছে না, শুধুমাত্র চীনের হাত ধরে ইউনুস সরকার কতদিন থাকতে পারবে? মানে এখন ইউনুসের পাওয়ার সেন্টার কি? দেখুন, এখন ইউনিসের পাওয়ার সেন্টার কিছু নেই, উনি ভিত্তিহীন হয়ে গেছেন জানেন। আর প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা নেশনের কাছে একটা ইউএন হেডকোয়ার্টার, ওদের একটা অফিস থাকে। ওরা অলরেডি এটা জুন থেকে এখন পর্যন্ত, যেটা নভেম্বর পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে, যতগুলো আপনার ঘর্ষণ হয়েছে, ওরা সব ইনকোয়ারি করে আর শীঘ্রই করবে, ওটা রিপোর্ট দেবে। অফকোর্স এটা নট ম্যান্ডেটেড নয় যে ওরা ঘাড়ে লেগে যাবে, কিন্তু এটা তো একটা ব্যাড নেম ইন্টারন্যাশনাল এরিনাতে আসবে, নাম্বার 1। নাম্বার 2, ইকোনমিক ইন্টারেস্ট আমরা বলি। আপনি জেনে আশ্চর্য হবে যে বাংলাদেশের ইভেন হাসিনা টাইমে সব থেকে বড় ট্রেড পার্টনার চায়না, রাইট? এনার্জি সেক্টরে আমাদেরকে বদনাম করা হয়, আদানিকে বদনাম করা হয়, ওদের 17,000 মেগাওয়াট বিদ্যুৎ দরকার আছে জানেন। আদানি কত দিচ্ছে? 1400 মেগাওয়াট। বাকি তো ওদের ইন্টারনাল। এখন 30 মেগাওয়াট ওরা নেপাল থেকে নিচ্ছে। আপনি যে কোনো ক্ষেত্রে আপনি একটু আলাপ গবেষণা করলে আপনি পাবেন যে অ্যান্টি ইন্ডিয়া জেনে বুঝে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা ক্রিয়েট করেছেন ওনাদের ফেলিয়ার করার জন্য। আমার তো মনে হয় উনি শোষণ করে আবার পালিয়ে যাবেন ফ্রান্সে। বাংলাদেশের মানুষ কিছু পাবেন না। আমাদের ভাই বোন যারা ছিল ওদের সিচুয়েশন আরো খারাপ হবে। একটা কথা আছে, যদি আপনি জোকারকে আপনি একটা রাজপ্রাসাদে পাঠিয়ে দেন, রাজভবনে পাঠিয়ে দেন, রাজমহলে পাঠিয়ে দেন, তাহলে জানেন ওই রাজমহলটা কি হয়ে যায়? একটা সার্কাস হয়ে যায়। আজকে এত বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, আমার এত ইতিহাস ভালো বাংলাদেশ, আজকে এই 18 জন লোক মিলিয়ে আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে, এইটা ইতিহাস বিচার করবে, এই যে আমাদের বাংলাদেশি লোক বিচার করবে, ওরা বিচার করবেই করবে। স্যার যেটা বলছেন খুব পরিষ্কার যে এটা বাংলাদেশিরা যারা আজকে বসে আমাদের এই টেলিভিশন চ্যানেল দেখছেন, আমরা জানি যে বাংলাদেশে আমাদের এই চ্যানেল অত্যন্ত জনপ্রিয়, তাদের বোধহয় এটা ভাবার সময় এসেছে। আমি একটু সুভাষবাবু আপনার কাছে জানতে চাইবো, আমি এবার এই অংশটা থেকে একটু যদি বেরিয়ে আমি এই অংশটায় নজর দিই যে হাওয়ালা, এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আমরা জানি বাংলাদেশ, হাওয়ালা, পশ্চিমবঙ্গ, এগুলো মানে বহু পুরনো খবর, এগুলোর মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু আমার ভয়টা কোথায় লাগছে যে এমনিতেই পশ্চিমবঙ্গে বিজেপি, সিপিএম, কংগ্রেসের অভিযোগ রয়েছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার করছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ বহুদিন ধরে তারা করে আসছেন। ঠিক সিপিএম এর সময় মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, যদি বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতিকে সামনে রেখে এগুলোর প্রবণতা বাড়ে, হাওয়ালার প্রবণতা বাড়ে, এটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অর্থনীতি, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি, পশ্চিমবঙ্গের পলিটিক্স, ভোট কতটা প্রভাবিত করতে পারে? দেখো, এটা অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর একটা নিদর্শন। কারণ টেরারিজম কখনো একলা চলে না, অভিষেক আসছি, বা কোনো রকমের ইনসার্জেন্সি কখনো একলা চলে না। ইট নিডস ফান্ডিং। ফান্ডিং এর সোর্স বিভিন্ন রকম ভাবে হয়, হাওয়ালা থেকে হয়, ড্রাগ থেকে হয়, বিভিন্ন রকম চক্রান্তের মাধ্যমে পয়সার সৃষ্টি হয়, যেটা বিজনেস অফ টেরারিজমকে চালায়। এই বিজনেস অফ টেরারিজমটাকে যখন আমরা দেখতে পাচ্ছি, ভারতের মতো একটা দেশ, ভারতবর্ষের একটা অংশ পশ্চিমবাংলা, তার ভিতর দিয়ে এই ধরনের প্রচেষ্টার মাধ্যমে এই ধরনের প্রসেসকে খুব কর্পোরেটাইজ ভাবে চালানো হচ্ছে, তার মানে কোনো দিনই এটা মেনে নেওয়া যেতে পারে না এটা কোনো প্ল্যান্ড অপারেশন নয়। ইটস এ ভেরি প্ল্যান্ড অপারেশন। এবং এটা করার পিছনে কারণ বারবার করে ওই ভাইরা যেটা বললেন যে পোরাস বর্ডার লাইনটার ইউজ করা, এই পলিটিক্যাল যে ডিফারেন্সটা আছে আমাদের কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন রকম পলিটিক্যাল অপারেশনাল ডিফারেন্স যেটা ক্রিয়েট হয়েছে, এটার অ্যাডভান্টেজ তোলা। এবং আমি বলবো এটার থিওরিটিক্যাল স্ট্যান্ড শুধুমাত্র সরকারের নিলে চলবে না যে কেন্দ্র সরকার যা বলছে আমরা তার সাথে সমর্থন করছি। এটা আমার কাছে ভীষণ থিওরিটিক্যাল একটা স্ট্যান্ড। প্রুভ ইট উইথ ইওর অ্যাকশন। আমার এখানে একটা পয়েন্ট, আমি অভিষেক আসছি, একটা ছোট্ট উত্তর আমি আজকে নিয়ে নিতে চাইবো। আমার মনে হয় এই উত্তরটা ক্লিপিংস করে রাখবেন প্রত্যেকে তার মোবাইলে। স্যার আমি জানতে চাইছি, এতদিন আর্মিতে কাজ করার সুবাদে, যে ভারত, ধরে নিচ্ছি যে রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গের সঙ্গে কেন্দ্রের ঝগড়া, এবং সেখানে একটা বড় অংশ যেখানে এখন কোনো রকম বর্ডার আমাদের নেই, মানে বর্ডার বলতে আমাদের লাইন অফ কন্ট্রোল রয়েছে, আমাদের তাতে অ্যাকশন রয়েছে, নজরদারি রয়েছে, কিন্তু সেখানে কোনো রকম আমরা এখনো কাঁটাতার দিতে পারিনি।
কেন্দ্রীয় সরকার চাইলে কি দেশের নিরাপত্তার স্বার্থে সেখানে কাঁটাতার বসাতে পারে? সেটা কি জুড়তে পারে? অ্যাবসলিউটলি, বেটা ওর কাছে একটা এমার্জেন্সি পাওয়ার আছে। নাম্বার ওয়ান, আপনি একটা ভিসার কথাটা বললেন, জানেন এটা ভেরি গুড ফরেন পলিসি ইন্ডিয়ার। এখন যদি আমরা ভিসা ইস্যু করতাম, কারা আসতো এখন থেকে? যারা প্রতারিত, যারা আওয়ামী লীগের লোক এখানে আসতো, এখানে এখানে দাঁড়িয়ে ওরা একটা এন্টি বাংলাদেশ একটা অ্যাকশন করতো, এটা বন্ধ করে। এইটা আমাদের বিদেশ নীতি। এইটাই আপনি বুঝুন কেন আমরা ভিসাটা বন্ধ করেছি। অনলি অন এমার্জেন্সি, যারা মেডিসিনের জন্য, মেডিকেল ট্রিটমেন্টের জন্য আসছে, ওদেরকে জেনুইন কেস আমরা অ্যাপ্লাই করছি। ভিসা তো আমাদের ইন্ডিয়া ইস্যু করবে, কেন আমরা বারণ করছি? এই জন্য কি আমরা বাংলাদেশের কোনো ইন্টারনাল অ্যাক্টিভিটিতে আমরা দখল দিতে চাইছি না। আপনি দেখবেন এখন গ্যাস এনার্জি সেক্টরে যখন কথা হলো, ওটা গ্যাস জানেন কে নিচ্ছে? ওটা আমাদের ইন্ডিয়ান একটা কোম্পানি ছিল, ওটা ক্যান্সেল করে ওরা একটা আমেরিকান লোককে ওরা দিচ্ছে। ওই আমেরিকান লোক আমেরিকান এম্বাসির উনি এমপ্লয় ছিলেন, রিটায়ারের পর উনি দিচ্ছেন ওখানে। তো এইসব জিনিসে আমরা করতে চাইছি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যেটা বললেন কি আমরা করতে পারি কিনা, নিশ্চয়ই করতে পারি। আপনি মনে রাখবেন এটা আমাদের ইনফর্মাল ট্রেড যেটা আছে, থাউজেন্ডস অফ করোড় গোল্ড, এটা গোল্ড হেভেন। তাহলে যদি কেন্দ্রীয় সরকার এটা করছে না, কেন্দ্রীয় সরকারের যদি পাওয়ার থেকে থাকে, কেন্দ্রীয় সরকার করছে না, তাহলে এই সমস্যা তো সারা জীবন জিয়ে থাকবে। এই তো মানে আমার এই প্রশ্নটা কংগ্রেসের কাছেও থাকবে। আপনারা একটু আগেই বলছিলেন দীর্ঘদিন আপনারা ক্ষমতায় ছিলেন, আপনারা করেননি কেন? অভিষেক দেবে এক, আমি জাস্ট একটা স্টেটমেন্ট দিই। While noting that there have been influential voices within Bangladesh calling for the preservation of the country's multi-religious heritage, Indian National Congress expresses its concern and report of targeted attack on minorities. Congress Communication Chief Jairam Ramesh, 11/11/2024। এইটা বোঝাবার জন্য কংগ্রেসের সংসদে হোক বা বাইরে, কংগ্রেস থেকে প্রতিবাদ প্রথম থেকে করে আসে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা তালিবানের একটা রেফারেন্স দিচ্ছিলাম জাস্ট দুদিন আগে। তোমাকে একটা স্ট্যাটিস্টিক, এই মুহূর্তে ধরে যখন আমরা আলোচনা করছি, গত 10 মাসে ভারতবর্ষের সঙ্গে তালিবানের রিলেশনশিপ 777 মিলিয়নের ইম্পোর্ট, 203 মিলিয়নের হচ্ছে এক্সপোর্ট। আমরা কি তালিবান সরকারকে সমর্থন করছি? একটু আগে আমরা আলোচনা করছি যে আন্তর্জাতিক চাপ, ভারতবর্ষ কেন চুপ থাকছে? তাহলে কি এই যে 650 মিলিয়নের ওপর আমরা তালিবানের সঙ্গে ব্যবসা করছি, এটা কাদের সমর্থন করছে? এই প্রশ্নের উত্তর কে দেবে? আমি তুমি এক্সটার্নাল অ্যাফেয়ার চালাই, আমি তুমি ফরেন চালাই, বাবের ঘরে চুরি করে লাভ নেই। লেটস টক স্ট্যাটিস্টিক্স, দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে প্রতিরক্ষা বিশেষজ্ঞ আছে, তাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সম্মানের সঙ্গে বলছি, আমাদের ভারতবর্ষে যেটা নাই, মানে বম্বে অ্যাটাক হয়ে থাক বা কার্গিল অ্যাটাক হয়ে থাক, সেটা ভারতবর্ষের পশ্চিম সীমান্ত দিয়েই হয়েছে, এবং সেটা বিএসএফ এর ব্যর্থতার জন্যই হয়েছে, ইন্টেলিজেন্সের ব্যর্থতার জন্যই হয়েছে। লেটস বি ভেরি ক্যান্ডিড অ্যাবাউট ইট। আমরা সবাই জানি বিএসএফ নিজের আধিকারিকদেরকে স্মাগলিং এর দায়ে অভিযুক্ত করেছে, বিজয় কুমার। আমরা জানি কেউ এই পৃথিবীতে ভালো খারাপ নিয়েই এসেছে। এবার তুমি যে ফোরাস বর্ডারের কথা বলছো, সুন্দরবন বা আমার যে বদ্বীপ অধ্যুষিত জায়গা আছে, সেখানে মহাশূন্যে এটা করা সম্ভব নয়। হ্যাঁ, কিছু মানে বাস্তব সমস্যা আছে। ঠিক যেরকম ত্রিপুরার মুখ্যমন্ত্রী কংগ্রেস করে না, ত্রিপুরার মুখ্যমন্ত্রীও একই কথা বলছে। আমি যেখানে মানিক বাবুর একদম ডেট দিয়ে তোমাকে রেফারেন্স দিলাম, ওখানে কোনো সুন্দরবন নেই, ওখানে পাহাড় আছে, ওখানে সীমান্ত। অভিষেক, আমার মনে হয় একটু অর্ধসত্য হয়ে গেল। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের এমন অনেক বর্ডার রয়েছে, আমি নাম করে বিড়ম্বনা বাড়াতে চাইছি না, যেখানে স্থলভাগ রয়েছে, যেখানে বর্ডার দেওয়া হয়নি, শুধুমাত্র সেই রাজ্য সরকারের সঙ্গে জমি নিয়ে বিবাদের জেরে। এরকম অনেক বর্ডার রয়েছে। অভিষেক, আমরা এটা মেনে নিই যে তুমি যেটা বলছো সেটা বোধহয় খানিকটা অর্ধ, মানে পুরোটা নয়। আমি একবারও এই কথাটা আমার বক্তব্য অন্য জায়গায়। আমার বক্তব্য হচ্ছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর তো শুধু বিজেপি এই দেশে ক্ষমতায় ছিল না, কংগ্রেস ছিল, অনেকগুলো রাজনৈতিক দল নিয়েছিল, তৃণমূল ছিল তাদের সঙ্গে সরকারে। কি করেছে তারা? ত্রিপুরা আসামের কথা বলছি, কেন এই সমস্যাকে জিয়ে রাখা হচ্ছে? কেন গাজর জ্বলানো হচ্ছে ভারতবর্ষের নিরাপত্তার স্বার্থে? কেন এগুলো করা হচ্ছে না? আমাদের এই প্রশ্নগুলো থাকবে। আমি জানি না কবে আমরা সুরক্ষিত, এটাকে আমরা এক পায়ে দাঁড়িয়ে বলতে পারবো, বোধহয় নয়। এর দায়িত্ব আমাদের প্রত্যেকের নাগরিকেরও রয়েছে। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব, একদম সময় নেই।
প্রত্যেককে ধন্যবাদ তাদের মূল্যবান সময় আমাদের সঙ্গে ভাগ করার জন্য। নমস্কার।